আচ্ছা, ফার্স্ট টপিক হচ্ছে সেমিকন্ডাক্টর জাংশন ডায়োড। তো সিলিকন হচ্ছে টেট্রাভ্যালেন্ট, এবার পিওর, যেটা পুরো পিওর আর কি, কোনো ডোপিং নেই, দ্যাট ইজ ইন্ট্রিনজিক। তারপর হচ্ছে যদি সিলিকন বা জার্মেনিয়াম অ্যাটমকে আমি রিপ্লেস করি উইথ ট্রাইভ্যালেন্ট বা পেন্টাভ্যালেন্ট, যদি পেন্টাভ্যালেন্ট অ্যাটম দিয়ে রিপ্লেস করি তাহলে লুজ ইলেকট্রন থাকবে এক্সট্রা, আর ট্রাইভ্যালেন্ট দিয়ে রিপ্লেস করলে অ্যাবসেন্স অফ ইলেকট্রন, কেননা ভ্যালেন্সি হচ্ছে 3। তাহলে বন্ডের মধ্যে, মানে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে একটা মিসিং, ঠিক আছে, দিস ইজ কল্ড হোল। এবং যেহেতু এটা কোভ্যালেন্ট বন্ডের মধ্যে, সেজন্য হোলগুলো থাকে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে। মানে আমি যদি এনার্জি প্রোফাইলটা দেখি, তাহলে ইফ দিস ইজ ভ্যালেন্স ব্যান্ড এন্ড দিস ইজ কন্ডাকশন ব্যান্ড, এইটা হচ্ছে পুরোটা ফিল্ড আপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, এটা পুরোটা ফিল্ড আপ, এটা পুরোটা এমটি, মাঝখানে ব্যান্ড গ্যাপ অফ দি অর্ডার অফ 1.1 ইভি। তো হোলটা যেহেতু ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে, এই মানে হোলটা যেহেতু মানে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে, সেই জন্য এটা হোল থাকবে। হোল হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে থাকে, আর হোলের মোবিলিটি কম। আর লুজ ইলেকট্রন। আচ্ছা, এবার এখানে হচ্ছে হোলটাই মেজরিটি চার্জ ক্যারিয়ার, সেই জন্য পি টাইপ, যাদের ক্ষেত্রে হোলটা মেজরিটি চার্জ ক্যারিয়ার তাদের ক্ষেত্রে ওটা পি টাইপ, আর যদি ইলেকট্রন মেজরিটি চার্জ ক্যারিয়ার হয় তাহলে এন টাইপ। তাহলে এন টাইপ ইলেকট্রনের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন ডোনেট করে, সেই জন্য দ্য পেন্টাভ্যালেন্ট অ্যাটমস আর ডোনার অ্যাটমস। আর পি টাইপের ক্ষেত্রে কি ইলেকট্রনের অ্যাবসেন্স, তার মানে এরা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে, মানে একটা হোল এখান থেকে এখানে মুভ করলো মানে হচ্ছে একটা ইলেকট্রন এখান থেকে এখানে মুভ করলো, ঠিক আছে, তার মানে দিস সাইট ইজ অ্যাকসেপ্টিং ইলেকট্রনস, সেই জন্য এরা হচ্ছে অ্যাকসেপ্টার অ্যাটমস পি টাইপে। তাহলে এইবার আমি যখন, এটা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর হলো, এবার আমি যখন পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরকে মার্জ করব, মার্জ অ্যাকচুয়ালি তো আঠা দিয়ে করে না, একটাই সিঙ্গেল সেমিকন্ডাক্টর একটা পিস নেয় ওয়েফার, সেটার একটা সাইডে বোরন গ্যাসের মধ্যে ওটাকে রাখে, আর একটা সাইডে আর্সেনিকের গ্যাসের মধ্যে রাখে, গ্যাসিয়াসের ইয়ের মধ্যে রাখে, তারপর গ্যাসিয়াস অ্যাটমগুলো আস্তে আস্তে ডিফিউজ করে, আর গ্যাসের কনসেন্ট্রেশনটা কন্ট্রোল করা হয়, কেননা ডোপিং মানে কিন্তু ডোপ্যান্ট অ্যাটমের কনসেন্ট্রেশন কিন্তু অনেক কম, মানে হয়তো মেবি 100টা বা 1000টা অ্যাটম বা 10,000টা অ্যাটম পিছু একটা করে ডোপ্যান্ট অ্যাটম, না হলে তো ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে যেত, মানে সিলিকনকে আর সিলিকন বলা যেত না। তো গ্যাস কনসেন্ট্রেশনটাকে কন্ট্রোল করে ওই ব্যাপারটা করা হয়। আচ্ছা, তো ধরা যাক লেফট সাইডটাকে অ্যাকসেপ্টার অ্যাটম দিয়ে ডোপিং করা হলো, আর রাইট সাইডটাকে ডোনার অ্যাটম দিয়ে। তাহলে অ্যাকসেপ্টার অ্যাটম মানে হচ্ছে যে এরা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, তাহলে এদেরকে এভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে যে নেগেটিভলি চার্জড
immobile atoms এরা প্লাস এদের সঙ্গে একটা করে হোল। আচ্ছা, হোলগুলোকে এরকম সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, তাহলে পুরো জিনিসটা মিলে ইলেকট্রিক্যালি নিউট্রাল হলো। নেগেটিভলি চার্জড অ্যাকসেপ্টর অ্যাটম প্লাস একটা হোল, পুরো জিনিসটা ইলেকট্রিক্যালি নিউট্রাল। মানে একটা স্ট্যান্ডার্ড পি টাইপ মেটেরিয়ালের ভেতরে যা থাকবে আর কি, মানে এটাকে আমি ডিট্যাচড হিসাবে ইমাজিন করছি, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে এন টাইপ, এখানেও তাই, একটা করে লুজ ইলেকট্রন। এন টাইপ আসলে ইমাজিন করাটা সহজ, কারণ হোল তো আফটার অল সিউডো পার্টিকেল, ওটা তো কোনো রিয়েল পার্টিকেল না, ওটা হচ্ছে অ্যাবসেন্স অফ আ পার্টিকেল। এন টাইপের ক্ষেত্রে হচ্ছে ডনার অ্যাটম এবং প্রত্যেকটার সঙ্গে একটা করে লুজ ইলেকট্রন, পুরো জিনিসটা মিলে ইলেকট্রিক্যালি নিউট্রাল। তাহলে এই সাইডটা there is no net charge এবং এই সাইডটাও তাই, there is no net charge। আচ্ছা, এবার বিষয় হচ্ছে মাঝখানটা আমি দেখাচ্ছি না, মাঝখানটা তো একই ব্যাপার, কনসেন্ট্রেশনের একটা চেঞ্জ থাকবে যদিও। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে যে এই সাইডটাতে হোল কনসেন্ট্রেশন হাই, এরা তো মুভ করে না, তাই এদের কনসেন্ট্রেশন দেখে লাভ নেই। মানে এই যে মাইনাস আর প্লাস, এরা হচ্ছে ইমোবাইল, তাই এদের কনসেন্ট্রেশনটা ডাজ নট ম্যাটার, দে আর ইমোবাইল। কিন্তু মোবাইল যারা আছে অর্থাৎ হোল এবং ইলেকট্রন, তো এদের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে হোল কনসেন্ট্রেশন লেফট হ্যান্ড সাইডে হাই আর ইলেকট্রন কনসেন্ট্রেশন রাইট হ্যান্ড সাইডে হাই। তার মানে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আছে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকলেই একটা ডিফিউশন হবে। হোল কনসেন্ট্রেশন বাঁদিকে বেশি, তাই হোলের ডিফিউশন হবে লেফট টু রাইট, এবং ইলেকট্রন কনসেন্ট্রেশন ডান দিকে বেশি, ইলেকট্রনের ডিফিউশন হবে রাইট টু লেফট। ঠিক আছে, এই ডিফিউশনের ফলে উই উইল গেট আ ডিফিউশন কারেন্ট। তাহলে ইনিশিয়ালি ব্যাপারটা কন্টিনিউ করবে, মানে দিস ডিফিউশন কারেন্ট। আচ্ছা, এবার ঠিক আছে, এই ডিফিউশন কারেন্টের দরুন সাপোজ জেপি হচ্ছে ভলিউম কারেন্ট ডেন্সিটি ডিউ টু হোল ডিফিউশন। তাই ডিফিউশন কারেন্টটা কিসের উপর ডিপেন্ড করবে? প্রথমত এটা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করবে। তো যত কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যত বেশি, যত ফাস্ট আর কি ব্যাপারটা, মানে কনসেন্ট্রেশনের চেঞ্জটা যত বেশি হবে তত নিশ্চয়ই ডিফিউশন কারেন্টটাও বেশি হবে। আচ্ছা, তো এটাকে সাইনটাকে, যেহেতু ডিপিডিএক্সটা অ্যাকচুয়ালি নেগেটিভ, কেননা হোলটা এটা পজিটিভ এক্স ডাইরেকশন, তো হোলটা তো ফল করছে এক্স এর সাথে, তাহলে টুয়ার্ডস দ্য রাইট ডিপিডিএক্স ইজ নেগেটিভ, এটাকে পজিটিভ করার জন্য মাইনাস ডিপিডিএক্স করলাম। আচ্ছা, আরেকটা যেটার উপর ডিপেন্ড করবে ভলিউম কারেন্ট ডেন্সিটি, সেটা হচ্ছে চার্জের উপর। তাহলে হোলের ইয়েটা হচ্ছে, চার্জটা হচ্ছে প্লাস ই, তাহলে ভলিউম কারেন্ট ডেন্সিটি ডিউ টু হোল ডিফিউশন is equal to minus E dp dx, dp
dp is called diffusion constant বা diffusion coefficient বা hole diffusivity. এটা পিওরলি ডিফিউশন প্রসেস, ঠিক আছে, এখানে বাইরে থেকে কোনো অ্যাপ্লাইড ফিল্ড নেই। এবার একই রকম ভাবে ইলেকট্রনের ক্ষেত্রেও তাই, শুধু ইলেকট্রনের ক্ষেত্রে dn/dx টা পজিটিভ, তাই ওখানে কোনো মাইনাস দিতে হচ্ছে না। এটাকে অবশ্য না অন্য কোনো ভাবে মডেল করা যায় না। ওকে, তাহলে এটা হবে e dn/dx, ঠিক আছে। আচ্ছা, এইবার এই ডিফিউশনটা হচ্ছে, কিন্তু ডিফিউশনটা তো মানে অনন্তকালের জন্য হবে না। তাহলে যত ডিফিউশনটা হবে আর কি, হোলগুলো লেফট টু রাইট মুভ করবে, ইলেকট্রনগুলো রাইট টু লেফট মুভ করবে, তখন এদের মধ্যে রিকম্বিনেশন হবে। তাহলে এই যে এইটা, this one and this one, they will recombine. তাহলে এই যে ইন্টারমিডিয়েট যে রিজিয়নটা, এই ইন্টারমিডিয়েট রিজিয়নে ইলেকট্রন হলে রিকম্বিনেশন হয়ে যাবে আর এরা পড়ে থাকবে, যেহেতু দে ক্যান নট মুভ। এটা তো বেসিক্যালি ল্যাটিস সাইট, তাহলে এটা নিজের ল্যাটিস সাইটে বসে আছে। তাহলে এই দুটো পোর্শন তো ইলেকট্রিক্যালি নিউট্রাল ছিল, কিন্তু এই পোর্শনটা তাহলে আর ইলেকট্রিক্যালি নিউট্রাল নেই। এখানে তাহলে একটা স্পেশাল চার্জ ডিস্ট্রিবিউশন আছে, which is called space charge region. এই দুটো পোর্শন কিন্তু সেটা নয়। স্পেস চার্জ রিজিয়ন, তাহলে স্পেস চার্জ রিজিয়ন হচ্ছে ডিউ বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ডোনার অ্যাটমস অ্যান্ড অ্যাকসেপ্টর অ্যাটমস, এবং সেটা আবার একটা লেয়ারের মতো। ওকে, তাহলে এদিকে আমরা দেখতে পাচ্ছি পজিটিভলি চার্জড পজিটিভলি চার্জড ডোনার অ্যাটমস, আর লেফট হ্যান্ড সাইডে হচ্ছে নেগেটিভলি চার্জড অ্যাকসেপ্টর অ্যাটমস। তার মানে এখানে এখন একটা পোটেনশিয়াল আছে এবং তার করেসপন্ডিং একটা ফিল্ড আছে। This potential is called barrier potential and this field is called barrier field. তো হোলগুলো মুভ করছিল এদিকে, ইলেকট্রনগুলো মুভ করছিল এদিকে, কিন্তু এই যে ব্যারিয়ার পোটেনশিয়াল যেটা ক্রিয়েট হলো, ব্যারিয়ার পোটেনশিয়াল হচ্ছে এদিকে পজিটিভ আছে, তার মানে এদিকে হাই ব্যারিয়ার পোটেনশিয়াল আর এদিকে লো। ক্লিয়ার? তার মানে হচ্ছে যে যেহেতু এদিকে পজিটিভ, তাহলে এখন এটা, তাহলে ব্যারিয়ার পোটেনশিয়াল এবং ব্যারিয়ার ফিল্ড দে আর অপোজিং ডিফিউশন কারেন্ট। ঠিক আছে, এমনিতে পিকচারটা দেখেই বুঝতে পারছি এদিকে নেগেটিভ, তাহলে ইলেকট্রন গুলো যে লেফট টু রাইট, রাইট টু লেফট মুভ করছে, ইলেকট্রন গুলোকে রিপেল করবে। হোলের ক্ষেত্রেও তাই। আর আমি যদি এনার্জি দিয়ে বুঝতে চাই, তাহলে এটা হচ্ছে আমার ব্যারিয়ার পোটেনশিয়াল, তাহলে হোলের ক্ষেত্রে হোল এনার্জি হচ্ছে প্লাস ইভি, তার মানে হোলের এনার্জিটা এরকমই দেখতে। আর ইলেকট্রনের এনার্জি হচ্ছে মাইনাস ইভি, তার মানে জাস্ট এই কার্ভটাই উল্টে যাবে, রাইট? এরকম। এবার কোনো পার্টিকেলই আমরা জানি যে টানেলিং ইজ এ ডিফারেন্ট ফেনোমেনা, আদারওয়াইজ কোনো পার্টিকেলই
মানে হিলের উপর, মানে হিলের থেকে কম এনার্জি হলে সে আর যেতে পারে না। মানে এই যে হোলগুলো যাচ্ছে, এই হোলগুলো, এটা তো হোলের এনার্জি, তাহলে আমাকে এটা দিয়ে দেখতে হবে। তাহলে হোলগুলো যদি এরকম, মানে এই যে হোলগুলো, এদের যে থার্মাল এনার্জি, মানে এই হোলগুলো মুভ করছে কেন? বাই ইউজিং দেয়ার থার্মাল এনার্জি, ওখান থেকেই ওরা এনার্জিটা পাচ্ছে। তো হোলগুলো যে থার্মাল এনার্জি, সেটা যদি বিলো দিস লেভেল হয়, তাহলে ওরা আর যেতে পারবে না। ইলেকট্রনের ক্ষেত্রেও তাই, ওদের থার্মাল এনার্জি যদি এই লেভেলের, যখন যাচ্ছিল, কিন্তু যখন ব্যারিয়ার পোটেনশিয়াল ডেভেলপ করলো, তখন আর ওরা যেতে পারবে না। তো তাহলে একটা সময় প্রসেসটা থামবে। সো দিস ইজ ডিফিউশন ভার্সাস ব্যারিয়ার। তো অ্যাট ইকুইলিব্রিয়াম, তার মানে যখন প্রসেসটা থামবে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। তার মানে যখন থার্মাল এনার্জিটা এই ভি এর সঙ্গে সেম হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। ইলেকট্রন বা হোলের থার্মাল এনার্জি যখন ব্যারিয়ার পোটেনশিয়ালের দরুন যে এনার্জিটা আছে সেটার সঙ্গে সেম হয়ে যাবে, তখন ইট উইল স্টপ। তাহলে সেটাই হচ্ছে, দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম ভ্যালু অফ ব্যারিয়ার পোটেনশিয়াল অর ভিবি। এটা একটা মানে ডাইনামিক প্রসেস, কেননা যত বেশি মানে ডিফিউশন কারেন্ট, এমনিতে তোর ব্যারিয়ার পোটেনশিয়ালটা আদৌ কেন ডেভেলপ করছে? বিকজ অফ ডিফিউশন কারেন্ট। কিন্তু যত ডিফিউশন হচ্ছে, রিকম্বিনেশন হচ্ছে, ততই আমার ব্যারিয়ার পোটেনশিয়ালের ভ্যালু বাড়ছে। তার মানে ডিফিউশন কারেন্ট বাড়ছে, বাড়লে ব্যারিয়ার পোটেনশিয়াল বাড়ছে। এই ব্যারিয়ার পোটেনশিয়াল বাড়ার সাথে সাথে ও আবার ডিফিউশন কারেন্টকে কমানোর চেষ্টা করছে, দিয়ে ইকুইলিব্রিয়াম ভ্যালুতে এমন হবে যে ব্যারিয়ার পোটেনশিয়ালের যে হাইট, তার দরুন হোলের যা এনার্জি, আর হোলগুলো মুভ করছিল বাই থার্মাল এনার্জি, সেই দুটো যখন অফ দ্য সেম অর্ডার, তখন দ্য প্রসেস উইল রিচ অ্যান ইকুইলিব্রিয়াম। এই হচ্ছে গল্প। ওকে, এবার এই ভি এর হচ্ছে, আমি যদি ইয়ে করি, এই যে ভিটা ছিল, এটা ব্যারিয়ার পোটেনশিয়াল, আর ব্যারিয়ার ফিল্ড হচ্ছে, it is just minus dv dx। তো এটারই ডেরিভেটিভ, এটা স্লোপটা। তো এটা শুরু, স্টার্টিং এবং ফিনিশিং, এই দুটো পয়েন্টে স্লোপ ইজ 0। ঠিক আছে, তাহলে ব্যারিয়ার ফিল্ড যদি আমি প্লট করতে চাই, তাহলে স্টার্টিং আর ফিনিশিং এ দুটোতে 0 হবে। আর মাঝখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে একদম শুরু থেকে শুরু করে মিড পয়েন্ট পর্যন্ত গ্রাফটা এরকম, আর মিড পয়েন্ট থেকে শেষ পর্যন্ত গ্রাফটা এরকম। তাহলে শুরু থেকে মিড পয়েন্ট পর্যন্ত স্লোপটা ক্রমশ বাড়ছে, বেড়ে বেড়ে একটা ম্যাক্সিমামে যাবে। তারপর মিড পয়েন্ট থেকে আবার স্লোপটা ক্রমশ কমছে, কমে গেল। এটা হচ্ছে ডিভিডিএক্স হলো, কিন্তু এটা মাইনাস ডিভিডিএক্স আছে, দেয়ার ইজ এ মাইনাস সাইন। তার মানে এই হচ্ছে আমার ব্যারিয়ার ফিল্ড। ঠিক আছে, তো দিস ইজ ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এবং যত ডিফিউশন কারেন্ট বাড়বে তত তো রিকম্বিনেশন বাড়বে। শুধু যে ব্যারিয়ার পোটেনশিয়াল বাড়বে তাই নয়, ব্যারিয়ার উইথ উইল অলসো গো আপ, কারণ তত ভেতরে ঢুকছে কারেন্টটা। তো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে একটা ডেফিনিট ভিবিও আমরা পাচ্ছি, এবং আমরা একটা ব্যারিয়ার উইথও পাচ্ছি। তো এই যে পুরো রিজিয়নটা, এটাই হচ্ছে ডিপ্লিশন রিজিয়ন, কেননা এখানে কোনো মোবাইল চার্জ ক্যারিয়ার নেই। দেয়ার ইজ নো ইলেকট্রন অ্যান্ড নো হোল, দ্যাট ইজ হোয়াই দিস ইজ কল্ড ডিপ্লিশন রিজিয়ন।
তাহলে এই হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এবার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এসে তো ব্যাপারটা দাঁড়িয়ে গেল, তাহলে এরপর এই জাংশনটাকে যদি ফার্দার আমাকে ইউজ করতে হয়, তাহলে আমাকে এবার বাইরে থেকে ফিল্ড অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার অরিজিনালি এরকম একটা ব্যারিয়ার পোটেনশিয়াল ছিল। ও না, ছবিটা লাগবে। নিউ পেজ। হ্যাঁ, তো কারেন্ট তো এখন স্টপ হয়ে গেছে। এইবার যদি এটাকে ফার্দার আমাকে ইউজ করতে হয়, তাহলে আমাকে এই ব্যারিয়ার পোটেনশিয়াল নিয়ে কিছু একটা করতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। তো ব্যারিয়ার পোটেনশিয়াল আমি কি করতে পারি, সেটা হচ্ছে আমি সিম্পল বাইরে থেকে একটা ব্যাটারি কানেক্ট করতে পারি। ব্যাটারি কানেক্ট করে ব্যারিয়ার পোটেনশিয়ালটাকে আমি বাড়াতে পারি বা কমাতে পারি। যদি কমাই, কেননা লক্ষণীয় যে বলেছিলাম ডিফিউশন কারেন্ট যত বাড়ছে ব্যারিয়ার পোটেনশিয়াল বাড়ছে, ব্যারিয়ার পোটেনশিয়াল ডিফিউশন কারেন্টকে অপোজ করছে, এবং একটা সময় এমন হয়ে যাচ্ছে যে থার্মাল এনার্জি দিয়ে ও আর হাইটটাকে ক্রস করতে পারছে না। কিন্তু যদি আমি হাইটটাকে কমাতে পারি, তাহলে কমাতে গেলে আমাকে কি করতে হবে, এদিকে ব্যারিয়ার পোটেনশিয়ালের পজিটিভ সাইড আছে, তাহলে আমাকে এটার অপোজিট দিকে একটা ব্যাটারি কানেক্ট করতে হবে। ঠিক আছে, এদিকে ব্যারিয়ার পোটেনশিয়ালের পজিটিভ সাইড আছে, তাহলে আমি একটা ব্যাটারি কানেক্ট করি এটার উল্টো দিকে, অর্থাৎ পজিটিভের সঙ্গে আমি পজিটিভ দিই আর নেগেটিভের সঙ্গে আমি নেগেটিভ দিই। ঠিক আছে, অ্যাজ ইফ ইন্টারনাল যে ব্যাটারিটা সেটা এদিকে এরকম ভাবে আছে, এদিকে ব্যারিয়ার পোটেনশিয়ালের পজিটিভ সাইড, তাহলে আই হ্যাভ অ্যান ইন্টারনাল ব্যাটারি অফ ভিবি। এবার নাও আই এম কানেক্টিং এক্সটার্নাল ব্যাটারি অফ পোটেনশিয়াল ভি, তাহলে এই সার্কিটের নেট ব্যাটারিটা দাঁড়াচ্ছে ভিবি মাইনাস ভি। ঠিক আছে, ক্লিয়ার? তো এবার ভিবি মাইনাস ভি, দিস ইজ কল্ড ফরওয়ার্ড বায়াসিং। এবং তার ফলে হাইটটা কমলো। যেহেতু হাইটটা কমলো, তাহলে আগে ওরা যেতে পারছিল না, এখন হাইটটা অ্যাডজাস্ট হয়েছে, কমেছে, তাহলে এখন নাও হোলস ক্যান ফ্লো। বাদিক থেকে ডান দিকে হোলগুলো ফ্লো করছিল, নাও দে ক্যান ফ্লো, এই হাইটটা কমে গেছে। তাহলে হোলগুলো ফ্লো করবে এভাবে, এবং ইলেকট্রনের ক্ষেত্রেও একই ব্যাপার হবে। ও জাস্ট এ মিনিট, আমি উল্টো করে দিলাম না, সরি সরি। ও হ্যাঁ, উল্টো ডিরেকশন দেখিয়ে দিয়েছি। এদিকে তো হোল, these are hole, these are electrons, আর এটা হচ্ছে ভিবি, হোল, হোলের দিকে পজিটিভ। এটা পি সাইড আর এটা হচ্ছে এন সাইড। হ্যাঁ, ও তাই আমার এই পিকচারটা ঠিকঠাক ইয়ে হচ্ছিল না। আচ্ছা, আচ্ছা এক মিনিট। হ্যাঁ, এদিকে ভিবি, ভিবি এদিকে হোল, এদিকে ইয়ে করবে, ইলেকট্রনকে এদিকে ইয়ে করবে,
আর ব্যারিয়ার পোটেনশিয়াল হোলের ক্ষেত্রে এরকম, তাহলে ইন্টারনালটা যদি এরকম হয়, ইন্টারনাল ভিবি, তার ফলে এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে। ও আচ্ছা, ইয়েস, আচ্ছা। হ্যাঁ, ওই সরি, আমি ইলেকট্রন হোলটা একটু উল্টো ভাবছিলাম। আমার ভিবি হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়াল, ঠিক আছে। এবার আমি যদি এই ডায়াগ্রামের সঙ্গে ম্যাচ করাতে চাই আর কি, তাহলে আমি যদি ব্যাটারির পারফরমেন্সটা দেখি, মানে ভেতরের যে ব্যাটারি আছে সেটা হচ্ছে যে এই সাইডটা পজিটিভ আর এই সাইডটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তার মানে এই ব্যাটারিটা, মানে কি বলবো, এই সাইডটা পজিটিভ, এই সাইডটা নেগেটিভ, মানে হচ্ছে এই ব্যাটারিটা কারেন্ট কোন দিকে সেন্ড করছে সেইটা আমাকে দেখতে হবে। মানে আমার ডিফিউশন কারেন্টের ডিরেকশন হচ্ছে ফ্রম লেফট টু রাইট, সেটাকে অপোজ করছে ব্যারিয়ার পোটেনশিয়াল। তার মানে ব্যারিয়ার পোটেনশিয়াল অ্যাকচুয়ালি অপোজ করছে, এটার মানে হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়াল ইজ সেন্ডিং আ কারেন্ট ফ্রম রাইট টু লেফট। তার মানে ইন্টারনাল যে ব্যারিয়ার পোটেনশিয়াল সেটাকে যদি ব্যাটারি দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে আমাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে ডিফিউশন কারেন্টের ডিরেকশন। আর এইটা হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়ালের দরুন যে কারেন্ট, তার ডিরেকশন। যখন এই দুটো ইকুয়াল, তখন পুরো যে ইলেকট্রন হোলের যে মুভমেন্টটা সেটা পুরোপুরি থেমে যাচ্ছে, সেটা হচ্ছে সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। তাহলে ব্যারিয়ার পোটেনশিয়ালের জন্য কারেন্টটা ডান দিক থেকে বাদিকে যাচ্ছে, তার মানে হচ্ছে ইন্টারনাল যে ব্যারিয়ার পোটেনশিয়াল ভিবি, সেটার ব্যাটারিটা এইরকম। এইবার আমি যদি ব্যারিয়ার পোটেনশিয়ালটাকে কমাতে চাই, তাহলে আমাকে একটা ব্যাটারি কানেক্ট করতে হবে যেটা ব্যারিয়ার পোটেনশিয়ালের অপোজিটে, অর্থাৎ লাইক দিস। তারপরে ভিবি মাইনাস ভি। হ্যাঁ, এবার ঠিক আছে। তো দিস ইজ কল্ড ফরওয়ার্ড বায়াস। এবার হোলগুলো ফরওয়ার্ড বায়াসের আন্ডারে লেফট টু রাইট যাবে, এটাই হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট আই আর ভি। কিন্তু যতক্ষণ এই ভিবিটা ভি এর থেকে বেশি, ততক্ষণ কিন্তু খুব বেশি কারেন্ট পাওয়া যাবে না, যার জন্য ওই কাট অফ বলে একটা রিজিয়ন থাকে, একদম প্রথম থেকেই চটচট করে বাড়ে না। কেননা ডিপ্লিশন রিজিয়নে যে পোটেনশিয়াল ব্যারিয়ারটা আছে সেটাকে ওভারকাম না করলে আমরা প্রচুর কারেন্ট পাবো না। কিন্তু যেই মুহূর্তে ভি বিকামস গ্রেটার দেন ভিবি, তাহলে ওটাই হচ্ছে কাট ইন ভোল্টেজ, ভি গামা কাট ইন ভোল্টেজ, ঠিক আছে। যেই মুহূর্তে ডিপ্লিশন ব্যারিয়ার মানে ডিপ্লিশন পোটেনশিয়ালের থেকে রিজিয়ন পোটেনশিয়াল থেকে বেশি হয়ে গেল, সঙ্গে সঙ্গে we will get huge amount of current flow, almost exponential variation, which is some constant exponential EV by eta kBT, যেটা দেখলে পরে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আফটার অল ইট ইজ থার্মাল ভার্সাস ইলেকট্রিক্যাল। টেম্পারেচারের উপর কতটা ডিপেন্ড করছে দেখ। আচ্ছা, এনিওয়ে, তো এটা ছিল ফরওয়ার্ড বায়াস। আর আমি যদি ব্যাটারিটাকে জাস্ট উল্টে দিই, এটা আমার ইন্টারনাল, আর আমি যদি এক্সটার্নালে
এই করি, তার মানে কি হচ্ছে এই দুটো ব্যাটারি একে অন্যকে হেল্প করছে, তার মানে তখন নেট ব্যাটারি অফ দ্য সার্কিট ইজ ভি প্লাস ভিবি, তার মানে এই হাইটটা আরো বেড়ে যাবে, অর্থাৎ মানে হ্যাঁ এই হাইটটা বেড়ে যাবে আর এই উইথটাও চওড়া হয়ে যাবে এবং সার্কিটে আর কোনো কারেন্টই ফ্লো করবে না। তাহলে এই পার্টটা হচ্ছে এই পার্টটা লেফট হ্যান্ড সাইড। একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত কোনো কারেন্টই পাওয়া যাবে না, তারপর একটা সার্টেন পয়েন্টে গিয়ে there will be breakdown। এবার তাহলে বাইরে থেকে বেসিক্যালি আমি একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করলাম। তো suppose externally applied field is F। আচ্ছা, যখনই আমি এবার কথাটা হচ্ছে এটাকে তো ডিফিউশন বলছিলাম কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যখন ছিল, কিন্তু যখনই আমি বাইরে থেকে একটা ফিল্ড অ্যাপ্লাই করলাম ইলেকট্রিক ফিল্ড এফ, তখন একটা নতুন ধরনের মোশন হবে, সেটা হচ্ছে মোশন আন্ডার এক্সটার্নালি অ্যাপ্লাইড ফিল্ড। এই মোশনটাকে বলে ড্রিফট। তার মানে বেসিক্যালি একটা পিএন জাংশন ডায়োডে চার্জ ক্যারিয়ারের যে মোশন সেটা দ্যাট ইজ কন্ট্রোলড বাই টু ডিফারেন্ট মেকানিজমস, ড্রিফট অ্যান্ড ডিফিউশন। ডিফিউশনেরটা তো বললামই যে ডিপিডিএক্স মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আর তোর ডিফিউসিভিটির উপর ডিপেন্ড করে। আচ্ছা, ড্রিফটের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হয়? প্রথমত there is something called drift velocity। ড্রিফট ভেলোসিটিটা হচ্ছে কিছুই না, ভেলোসিটি আন্ডার এক্সটার্নালি অ্যাপ্লাইড ফিল্ড। এবার অ্যাকচুয়ালি মোশনটা তো এইরকম হয় যে ধর এটা তো ফিক্সড ল্যাটিস সাইট আর একটা চার্জ পার্টিকেল সেটা মুভ করছে। তো ড্রুড মডেল, এটা তো অনেক রকম মডেল টডেল হয়, তো সব থেকে সিম্পলিফাইড মডেল হচ্ছে ড্রুড মডেল। ড্রুড মডেল অনুযায়ী ব্যাপারটা এরকম যে একটা অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে ও মুভ করলো, ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে পুরো ইনফরমেশন লস্ট। এবার এই পয়েন্ট থেকে আবার নতুন করে মুভ করা শুরু করলো আন্ডার অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, আবার মুভ করলো, ধাক্কা খেলো, অল ইনফরমেশন লস্ট, আবার আন্ডার অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড মুভ করলো, আবার এখানে ধাক্কা খেলো, আবার অল ইনফরমেশন লস্ট। তাহলে এই দুটো ধাক্কা খাওয়ার মাঝামাঝি সময় ও অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে মুভ করে এবং এই যে দুটো কলিশনের ইন্টারমিডিয়েট যে টাইমটা, সেই টাইমে ওর যে ড্রিফট ভেলোসিটি ভি, সেইটা দ্যাট ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে বলে মোবিলিটি, যেটা তখন বলছিলাম যেটা হোলের ক্ষেত্রে কম এবং ইলেকট্রনের ক্ষেত্রে বেশি। আর আরেকটা জিনিস হচ্ছে যে ভলিউম কারেন্ট ডেন্সিটি যে, তাহলে ড্রিফট ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, ভলিউম কারেন্ট ডেন্সিটি যেটা এটার জন্য পাচ্ছি ডিউ টু বিকজ অফ ড্রিফট, ঠিক আছে, সেটাও দ্যাট ইজ অলসো প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। এবং তাদের যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দ্যাট ইজ কল্ড কন্ডাক্টিভিটি, ঠিক আছে। নাও if we imagine a cylinder of length equal to drift velocity, তারপর চার্জ কনসেন্ট্রেশন n, এইসব ধরে একটা খুব ভেরি সিম্পল ক্যালকুলেশন যেটা করে দেখানো যায় যে কন্ডাক্টিভিটি সিগমা ইজ
related to drift velocity like this. এই না, কন্ডাক্টিভিটিটা তো নয়, volume current density. Volume current density is related to drift velocity by any v. এটা ইলেকট্রনের ক্ষেত্রে বলছি। আবার v হচ্ছে mu f, তাহলে n e mu f। তাহলে এই দুটো কম্পেয়ার করে দেখা যাচ্ছে যে কন্ডাক্টিভিটি মানে বেসিক্যালি তো দুটো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, ড্রিফট ভেলোসিটি আর ভলিউম কারেন্ট ডেন্সিটি এরা দুজনেই অ্যাপ্লাইড ফিল্ডের সঙ্গে প্রপোর্শনাল। একটার ক্ষেত্রে কনস্ট্যান্ট হচ্ছে মোবিলিটি আর একটার ক্ষেত্রে কন্ডাক্টিভিটি। নাও হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন কন্ডাক্টিভিটি আর মোবিলিটি? দ্য রিলেশন ইজ দিস। এবং এই রিলেশনটা ইম্পর্টেন্ট কেননা this is a relation between sigma which is macroscopically measurable. Conductivity একটা জাস্ট পাতি ওহমস ল ইউজ করে তুই ম্যাক্রোস্কোপিক্যালি মেজার করতে পারবি। মোবিলিটি কি তুই ম্যাক্রোস্কোপিক্যালি মেজার করতে পারবি? পারবি না কিন্তু, মানে মোবিলিটির ডেফিনেশনটাও ইভেন আমি যদি দেখি এটাকে ঠিক মানে প্রপার সেন্সে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি বলাটা একটু মুশকিল, যদিও এটা চার্জ ক্যারিয়ারের প্রপার্টি, বাট স্টিল মানে ড্রিফট ভেলোসিটি হচ্ছে দুটো কলিশনের ইন্টারমিডিয়েট রিজিয়নে ওর যা ভেলোসিটি থাকে সেটা। অ্যাপ্লাইড ফিল্ডটা যদিও ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি, তো মোবিলিটি তো ওরকম ডাইরেক্টলি মানে ম্যাক্রোস্কোপিক্যালি মেজার করা যায় না। তো এই রিলেশনটা সিগমা ইকুয়াল টু এনি মিউ, এই রিলেশনটা কিন্তু এদের দুজনকে কানেক্ট করছে। অর্থাৎ এখন মোবিলিটি মেজার করা ভেরি ইজি। এন একটা নোন জিনিস, ইলেকট্রন সবাই জানে, ইলেকট্রনের চার্জ, কন্ডাক্টিভিটি তুই মেজার করতে পারবি, তার মানে তুই দিস রিলেশন enables you to determine mobility for any given specimen. তো সিগমা ইকুয়াল টু এনি মিউ এই রিলেশনটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা রিলেশন হচ্ছে যেটা আমরা নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করে পাবো, সেটা হচ্ছে এই যে মোশনটা, the motion between two successive collisions. এই সময়টার জন্য আমি যদি নিউটনস ল অ্যাপ্লাই করি তাহলে অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে ইএফ আর রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম এম স্টার যদি এফেক্টিভ মাস হয় আর ভি ড্রিফট ভেলোসিটি। ধরা যাক যে টাইম বিটুইন টু সাকসেসিভ কলিশনস ইজ টাউ। এই টাউটাকে বলা হয় মোমেন্টাম রিল্যাক্সেশন টাইম। এই টাউ এর ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে, মানে এটাকে একটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ধরা হয় টু রিপ্রেজেন্ট দ্য টাইম বিটুইন দিস টু কলিশনস। তাই বলে এরকম ঘড়ি ধরে স্টপ ওয়াচ চালু করলাম আর এখানে এসে স্টপ ওয়াচ শেষ করলাম ওরকম ভাবে ঠিক ভাবলে হবে না, ঠিক আছে? এটার ব্যাপারটা হচ্ছে যে আমি যদি ফিল্ডটাকে রিমুভ করে দিই, ফিল্ডটাকে যদি আমি জিরো করে দিই, তাহলে তো এই মোমেন্টামটা ফল করবে। মানে এই যে ফিল্ডে অ্যাপ্লাই করেছিলাম তার ফলেও একটা মোমেন্টাম পেলো, একটা ড্রিফট ভেলোসিটি আছে এম স্টার ভি। যখন এই ফিল্ডটা তুলে নেব তখন তো এম স্টার ভিটা যেই ভ্যালু ছিল সেখান থেকে ফল করবে, এক্সপোনেনশিয়ালি ফল করবে। তো টাউটা হচ্ছে যে যেই টাইমে মোমেন্টামটা অরিজিনাল ভ্যালুর ই টু দ্য পাওয়ার -1 এই ইয়েতে এতটা রিডিউসড হবে যেই টাইমে, সেইটা হচ্ছে মোমেন্টাম রিল্যাক্সেশন টাইম। তাহলে সেটাকে আমি একটা স্ট্যান্ডার্ড টাইম রিপ্রেজেন্টেশন ধরে নিয়ে আমি রাইট হ্যান্ড সাইডে এমভি বাই টাউ লিখলাম। এবার এটার সঙ্গে কম্পেয়ার করে ভি ইকুয়াল টু মিউ এফ, আর এখানে কি পাচ্ছি ভি ইকুয়াল টু ই টাউ বাই এম স্টার এফ। তো এই দুটোকে কম্পেয়ার করে আমি মোবিলিটিকে পিওরলি মাইক্রোস্কোপিক কোয়ান্টিটির সঙ্গে রিলেট করছি। অ্যাকচুয়ালি মোবিলিটি মিউ ইজ ই সাম অ্যাভারেজিং, কেননা রিল্যাক্সেশন টাইমটা তো টলিশনের উপর ডিপেন্ড করে, এম স্টার।
ঠিক আছে? So this relation again connects mobility with purely microscopic quantities. আচ্ছা, তো এইটা হচ্ছে যখন আমার ড্রিফট থাকবে তখন ব্যাপারটা কিরকম হবে। তাহলে যখন ড্রিফট আর ডিফিউশন দুটোই প্রেজেন্ট থাকছে তখন ভলিউম কারেন্ট ডেন্সিটি হবে ড্রিফটের জন্য সিগমা এফ আর ডিফিউশনের জন্য মাইনাস ই ডিপি ডিপি ডিএক্স। সিগমা for whole it is P E mu P F minus E dP dP dx. And for Jn it is N E mu N F plus E dN dN dx. তাহলে এইটা হচ্ছে ভলিউম কারেন্ট ডেন্সিটি ফর এনি স্ট্যান্ডার্ড সেমিকন্ডাক্টর যেখানে একই সঙ্গে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টও আছে এবং অ্যাপ্লাইড ফিল্ডও আছে। আচ্ছা, এবার একটা ক্যালকুলেশন যেটা আমি পরে দেখেছি যে এটা আমার করানো হয়নি, সেটা হচ্ছে এটা কাজে লাগবে, এটার উপর বেস করেই হবে। সেটা হচ্ছে ডেরিভেশন অফ ডায়োড ইকুয়েশন। ঠিক আছে, আমি আগে যেটা ক্লাসে যেটা করিয়েছিলাম সেটা ছিল ডিপেন্ডেন্স বা রিলেশন বিটুইন আর কি, ডিপেন্ডেন্স অফ ডিপ্লিশন রিজিয়ন উইথ অন ব্যারিয়ার পোটেনশিয়াল ভিবি। ঠিক আছে, কিন্তু ডেরিভেশন অফ ডায়োড ইকুয়েশন এটা তো করাইনি, তাহলে ওইটা করাতে হবে, তো সেটা আমি এখন করিয়ে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে ডায়োড ইকুয়েশনটার আসলে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এটাই, যেখানে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডও আছে এবং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টও আছে। এবার যখন কোনো এক্সটার্নালি অ্যাপ্লাইড ফিল্ড থাকবে না, সেই সিচুয়েশনে ঘটনাটা কি হচ্ছে, আবার একটু ব্যাক টু প্রিভিয়াস স্টোরি। এই যে একটা থাকছে ডিফিউশন কারেন্ট, আরেকটা থাকছে ব্যারিয়ার পোটেনশিয়ালের জন্য কারেন্ট। তাহলে ব্যারিয়ার পোটেনশিয়ালের জন্য কারেন্ট মানে অফকোর্স এটা ড্রিফট কারেন্ট। ড্রিফট মানেই হচ্ছে কোনো একটা ফোর্স দিয়ে আমি চার্জগুলোকে মুভ করাচ্ছি। ডিফিউশন মানে হচ্ছে কোনো ফোর্স দিচ্ছি না, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আছে বলে চার্জগুলো মুভ করছে। তাহলে যখন আমি বাইরে থেকে কোনো ফিল্ড অ্যাপ্লাই করিনি, অর্থাৎ আমি বলতে চাইছি যে এই যে ইকুয়েশনটায় যে এফটা আছে, এই এফটা কিন্তু যে কোনো অ্যাপ্লাইড ফোর্স, নট নেসেসারি বাইরে থেকে আমি দিচ্ছি তবেই। তাহলে যখন আমি, তাহলে এই এফটা হচ্ছে অ্যাকচুয়ালি দিস এফ ইজ ব্যারিয়ার ফিল্ড প্লাস এক্সটার্নাল ব্যাটারি। তাহলে যখন আমি বাইরে থেকে কোনো ব্যাটারি কানেক্ট করিনি তখন এটা জাস্ট ব্যারিয়ার ফিল্ড। ঠিক আছে, তো আমি এখন সেই কন্ডিশনটা কনসিডার করছি যখন আমি বাইরে থেকে কোনো ফিল্ড অ্যাপ্লাই করিনি। এরপর আমরা ফিল্ড অ্যাপ্লাই করে ডায়োড ইকুয়েশনের দিকে যাব। তার আগে যখন আমি বাইরে থেকে কোনো ফিল্ড অ্যাপ্লাই করিনি তখন
এই এফটা হচ্ছে শুধুমাত্র ব্যারিয়ার ফিল্ড, আর ডিপিডিএক্স তো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এই দুটো মেকানিজমে কিন্তু তখন চলছে। সেই অবস্থায় আন্ডার ইকুইলিব্রিয়াম, অর্থাৎ যখন ব্যারিয়ার পোটেনশিয়ালটা পুরোপুরি এস্টাবলিশড হয়েছে, সেই কন্ডিশনে নিশ্চয়ই টোটাল কারেন্টটা জিরো, অর্থাৎ পিই মিউ পি এফ is equal to E dp dp dx. Therefore, if barrier field, this is equal to dp by mu p 1 by p dp dx. এবার আইনস্টাইনের একটা রিলেশন আছে, which is dp, প্রথমত dp by mu p is equal to dn by mu n. আইনস্টাইনের এই রিলেশনটা, this relation relates diffusion coefficient with mobility. এবং this is further equal to kt by e. খুব সুন্দর একটা রিলেশন। এবং ডিপি আর মিউপির রেশিও বার করা মানে কিন্তু বুঝতে পারছিস তো, ডিপি হচ্ছে রিলেটস টু ডিফিউশন এবং মিউপি রিলেটস টু ড্রিফট। কি অদ্ভুত দুটো এরকম, একটা ডিফিউশনের কোএফিসিয়েন্ট আর একটা ড্রিফটের কোএফিসিয়েন্ট বলা যেতে পারে, তাদের রেশিওটা হচ্ছে মানে লিনিয়ারলি প্রপোর্শনাল টু দ্য অ্যাবসলিউট টেম্পারেচার। কে আর ই তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ঠিক আছে, খুবই সরল একটা রিলেশন। সো ইউজিং দিস হিয়ার, kt by e 1 by p dp dx। ফিজিক্সের যে ইকুয়েশন গুলো, এগুলো মানে এটাই ফিজিক্সের সঙ্গে ম্যাথমেটিক্সের ডিফারেন্স। ফিজিক্সের কোনো ইকুয়েশনই জাস্ট ইকুয়েশন নয়, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো জাস্ট রিলেশন, নাথিং এলস। কিন্তু যখনই আমরা সেটাতে ফিজিক্সটাকে অ্যাড করছি, তখন মানে ফিজিক্সের প্রত্যেকটা ইকুয়েশনই হচ্ছে কিছু না কিছু মেসেজ। তাই যখনই ফিজিক্সের কোনো ইকুয়েশন দেখবি, তখনই সেটার ভেতরে কি মেসেজ আছে ওটা বোঝার চেষ্টা করবে, মানে কেন সেই ইকুয়েশনটা অদ্ভুত। মানে ইনফ্যাক্ট ফিজিক্সের সব ইকুয়েশনই অদ্ভুত, মানে একটু ভাবলে বোঝা যাবে যে সব ইকুয়েশনই মানে খুবই মানে এমন কিছু মেসেজ দিচ্ছে যেগুলো ঠিক এক্সপেক্টেড না, মানে হঠাৎ করে হয়ে গেল এরকম ব্যাপার আর কি। তো মানে ফিজিক্সের ইকুয়েশন গুলো শুধু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হিসেবে পড়বি না, ওটার একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, একটা মেসেজ আছে। ওটা সবসময় বইতে পাবি না বা কেউ বলে দিয়েছে এরকম না, অনেক সময় দেখবি নিজে ভেবে এমন কিছু পেলি যেটা কোনো বইতেই হয়তো নেই। তো ওইটা বোঝার চেষ্টা করতে হবে যে দিস ইজ আ মেসেজ অফ নেচার, কিছু বলতে চাইছে নেচার আমাদের। তো ব্যারিয়ার ফিল্ড kt by e 1 by p dp dx, তার মানে টেম্পারেচার আর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের সঙ্গে রিলেটেড হলো জিনিসটা। এটা হচ্ছে শুধু হোলের দিকে, ঠিক আছে, তাতে অসুবিধা নেই, আমরা শুধু হোল দিয়ে ব্যাপারটাকে ইয়ে করি। আচ্ছা, এবার f হচ্ছে আবার মাইনাস dp dx, রাইট? এখান থেকে আমরা অ্যাকচুয়ালি আন্ডার ইকুইলিব্রিয়াম কন্ডিশন একদম পিওরলি ফ্রম দ্য অ্যাকচুয়াল মেকানিজম, সেখান থেকে আমরা we are trying to find out the barrier potential. তো এটাকে আমরা সলভ করব। মাইনাস kt by e dp by p equal to dv। ইন্টিগ্রেট করতে হবে, এদিকে লিমিটটা হচ্ছে 0 থেকে vb, এদিকে 0, এদিকে vb।
ডিপ্লেশন রিজিয়নের দুটো এন্ড পয়েন্ট। আচ্ছা, তাহলে পি এর ক্ষেত্রে, আচ্ছা এদিকে কিন্তু পি টাইপ ছিল আর এদিকে এন টাইপ ছিল, মনে রাখার জন্য লিখলাম। তাহলে এই যে পিটা হচ্ছে আমার হোল কনসেন্ট্রেশন, তাহলে হোল কনসেন্ট্রেশনেরও আমি দুটো নাম দিই, একটা আমি পিপি নট করি আর একটা আমি পি এন নট করি। তাহলে যখন ডিপ্লিশন রিজিয়নের একদম লেফট পয়েন্টে পিপি নট, পিপি নটটা তার মানে বোঝাচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, মানে নটটা তো থার্মাল ইকুইলিব্রিয়াম বোঝানোর জন্য, পিপি নট মানে হচ্ছে আন্ডার থার্মাল ইকুইলিব্রিয়াম হোল কনসেন্ট্রেশন অ্যাট পি সাইট, আর এটা হচ্ছে আন্ডার থার্মাল ইকুইলিব্রিয়াম হোল কনসেন্ট্রেশন অ্যাট এন সাইট। মানে এই মুহূর্তে তো পুরো পিকচারটা স্টিল হয়ে গেছে, এটা একটা ইকুইলিব্রিয়ামে এসে গেছে, মানে কনসেন্ট্রেশন এদিকে বেশি ছিল এদিকে কম ছিল, এটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, যেহেতু কম বেশি ছিল ওটা সমান করার জন্য ফ্লো করছিল। এবার ফ্লো করার ফলে আবার এদিকে একটা পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হলো, তার জন্য আবার এদিক থেকে এদিকে কারেন্ট ফ্লো হওয়া শুরু হলো। যখন ব্যাপারটা ইকুয়াল হয়ে গেল তখন পুরো প্রসেসটা স্টপ, তার ফলে একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন প্রোফাইল থ্রু আউট দ্য স্পেসিমেন এটা এস্টাবলিশড হলো। অরিজিনালটা এখন আর নেই, একটু কম, একটু কমেছে, কমে আর নির্দিষ্ট কোনো প্রোফাইল হয়েছে, তো সেটাই এদিকে পি পি নট থার্মাল ইকুইলিব্রিয়ামে আর এদিকে হচ্ছে পি এন নট। তাহলে এই হচ্ছে আমার ইন্টিগ্রেশন লিমিট। তো এগুলোকে পুট করলে আমরা পাবো পি এন নট ইজ ইকুয়াল টু পিপি নট, পিপি নট অবভিয়াসলি গ্রেটার দেন পি এন নট। তাহলে কতটা গ্রেটার? এক্সপোনেনশিয়াল মাইনাস ইভিবি বাই কেটি। আন্ডার থার্মাল ইকুইলিব্রিয়াম এইটা হচ্ছে রিলেশন বিটুইন হোল কনসেন্ট্রেশন অ্যাট টু এন্ডস অফ ডিপ্লিশন রিজিয়ন। Same goes for N type. Exponential minus EVB by KT. দেখা যাচ্ছে যে ফিজিক্সের বিভিন্ন জায়গায় আইনস্টাইন একটা করে অবদান রেখে দিয়েছেন। যাই হোক, এবার আচ্ছা এবার আমরা ফরওয়ার্ড বায়াসিং করছি। ফিল্ড অ্যাপ্লাই করলাম, ধরা যাক অ্যাপ্লাইড ফিল্ড হচ্ছে ভিই। তো তার মানে এফেক্টিভলি ভিবিটা এখন হয়ে যাবে ভিবি মাইনাস ভি। তো এই কন্ডিশনে তাহলে এখন আর কি, তাহলে এখন আর এটা কেউ থার্মাল ইকুইলিব্রিয়াম ভ্যালু থাকলো না। তো তাহলে এখনকার ইকুয়েশনে ওই নট গুলো থাকবে না। সো পিএন হোল কনসেন্ট্রেশন at n site, it is এইবার এখানটাতে মিনিট
ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এটা হচ্ছে নাও দিস ইজ হোল কনসেন্ট্রেশন অ্যাট এন সাইট। এটা ছিল হোল কনসেন্ট্রেশন অ্যাট এন সাইট অ্যাট থার্মাল ইকুইলিব্রিয়াম। এখন তো আর থার্মাল মানে এখন তো আর ইকুইলিব্রিয়াম নেই, এখন আমি এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করেছি, তাহলে এটা হচ্ছে পিএন। এবার মাইনাস ই ভিবি মাইনাস ভিই বাই কেটি, এইটা this is equal to Pn naught exponential EVE by KT। এইটাকে ইউজ করলাম। স্টেপটা বুঝতে পেরেছিস তো? মাইনাস মাইনাসে প্লাস ইভি আর বাকিটা যে মাইনাস ইভিবি বাই কেটি পিপি নট, সেটার জায়গায় আমরা পিএন নটটাকে পুট করলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হোল কনসেন্ট্রেশন এট এন সাইট আর হোল কনসেন্ট্রেশন এট এন সাইট আন্ডার ইকুইলিব্রিয়াম কন্ডিশন, সেটা এক্সপোনেনশিয়ালি বেড়েছে, কিন্তু ফরওয়ার্ড বায়াস যা আছে সেই অনুপাতে এটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করেছে। দিস ইজ ইকুইলিব্রিয়াম কন্ডিশন, দিস ইজ নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এখন তাহলে যেটা বাড়লো এক্সেস কনসেন্ট্রেশন, due to what? Carrier injection। ফরওয়ার্ড বায়াসিং করা মানে তো ক্যারিয়ার গুলোকে পুশ করছি আমি, ডিপ্রেশন রিজিয়নের মধ্যে দিয়ে আমি ইনজেক্ট করছি। সেই এক্সেস কোয়ান্টিটিটা হচ্ছে পিএন মাইনাস পিএন নট। কতটা আমি এক্সেস পুশ করলাম, এক্সপোনেনশিয়াল ই ভিই বাই কেটি মাইনাস 1। ঠিক আছে, সেম গোজ ফর ইলেকট্রন, একদম এক্স্যাক্টলি একই, তাই ইলেকট্রনের করেসপন্ডিং গুলো আমি আর লিখছি না। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এইবার now we will study the time dependence। এই যে আমি হোলটাকে ইনজেক্ট করলাম, the injected holes, এদের মানে গতিটা কি হবে? এক নম্বর হবে হচ্ছে রিকম্বিনেশনে কিছুটা লস্ট হবে, যেমন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ডিফিউশনের সময় হচ্ছিল। রিকম্বিনেশনের জন্য এদের একটা পার্ট লস হবে। আচ্ছা, আমি এক্সেসটাকে এদের মতোই করি, একটা ড্যাশ দিয়ে ডিফাইন করি। ঠিক আছে, ড্যাশ মানে বোঝাবে অরিজিনালটা নয়, এক্সেসটা বোঝাবে, কতটা এক্সট্রা। তো এই এক্সেসটা, এই যে এক্সেস যে ইনজেক্টেড হোলস, তাদের একটা পার্টের হবে রিকম্বিনেশন লস হবে। আমি এক্সেস হোলের লাইফ টাইম যদি টাউ পি দিয়ে ডিফাইন করি, মানে রিকম্বিনেশনের ফলে তো এদের লাইফ টাইমটা তো লিমিটেড, রিকম্বিনেশন হয়ে গেলেই এরা মানে ভ্যানিশ করছে। সেই লাইফ টাইম যদি টাউ পি হয়, তাহলে এক্সেস যে হোলের কনসেন্ট্রেশন সেটা টাইমের সঙ্গে সঙ্গে ডিক্রিজ করছে, সো ইট ইজ মাইনাস, এবং
let the proportionality constant be 1/τ p, মানে বুঝতে পারলি ডিপিডিটি মানে p ড্যাশটা টাইমের সঙ্গে সঙ্গে ফল করবে কেননা রিকম্বিনেশন হবে, তাহলে অর্থাৎ মাইনাস ডিপি ড্যাশ ডিটি অ্যাকচুয়ালি, এবং এটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে, পি ড্যাশের সঙ্গে প্রপোর্শনাল হবে, কারণ যত বেশি হোল পাঠাবো ততবার কি রিকম্বিনেশন লস হওয়ার চান্সটাও বাড়বে। তো বেসিক্যালি এইটা তার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে 1/τp, যেখানে টাউপিটা হচ্ছে লাইফ টাইম, এই হোলগুলোর লাইফ টাইম। আচ্ছা, সেটা একটা হবে, প্লাস এই যে হোল কারেন্ট একটা ক্রিয়েট করবে, হোল যেটার জন্য ফরওয়ার্ড বাইসিং এ আর কি এই গ্রাফটা উপরে উঠছে সেইটা, it will create a certain whole current, whole current এর একটা ডাইভারজেন্স থাকবে, মানে হোল কারেন্টের একটা স্পেশালি হোল কারেন্ট চেঞ্জ হবে। এই হোল কারেন্টের ডাইভারজেন্সটা, এটা একটা মানে এগেইন এটা একটা থিওরি যে এই ডিপি ড্যাশ ডিটি টাইমের সঙ্গে সঙ্গে যে এক্সেস ইনজেক্টেড হোলের যে একটা চেঞ্জ, টাইম রেট অফ চেঞ্জ, সেটা দ্যাট ইজ রিলেটেড টু ডাইভারজেন্স অফ দ্য হোল কারেন্ট, ঠিক আছে, এবং সেই রিলেশনটা হচ্ছে ডিপি ড্যাশ ডিটি ইকুয়াল টু মাইনাস 1/e ডিজেপি ডিএক্স। এটার অ্যাজ সাচ কোনো ডেরিভেশন নেই, এটা মোটামুটি ভাবে অনেকটাই ইনটুইটিভ, আর বাকিটা হচ্ছে অবজারভেশন, মানে বাকিটা বলতে চাইছে এই যে রেশিওটা -1/e সেটা অনেকটাই অবজারভেশন। অ্যাকচুয়ালি জাংশন ডায়োডের মধ্যে মানে ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড, কারণ টাইম ডিপেন্ডেন্সও থাকে, স্পেশালিও ব্যাপারটা ইউনিফর্ম নয়। আর কিছুটা ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকে একটা ক্লু পেতে পারিস, সেটা নিজেরা ভেবে দেখিস, ম্যাক্সওয়েলস ইকুয়েশন থেকেও এই রিলেশনটার একটা ক্লু পাওয়া যায় কিন্তু, যে ডাইভারজেন্স অফ ভলিউম কারেন্ট ডেন্সিটি, সেটা এটা হচ্ছে কনসেন্ট্রেশন, তার মানে হচ্ছে ডি রো ডিটি। ম্যাক্সওয়েলস ইকুয়েশন বা কন্টিনিউইটি ইকুয়েশন থেকে এই ব্যাপারটা লেখা যায় কিনা সেটা একটু ভাবিস। আচ্ছা, তো এটা হচ্ছে, সো দিস ওয়াজ টাইম ডিপেন্ডেন্স, তাহলে দুটো পার্ট আছে, এটা একটা রিকম্বিনেশন, একটা কারেন্টের ডাইভারজেন্স, তাহলে এফেক্টিভলি ডিপি ড্যাশ ডিটি ইজ মাইনাস পি ড্যাশ বাই টাউ পি মাইনাস 1/e ডিজেপি ডিএক্স। আবার এই যে জেপিটা আমরা কি লিখতে পারি, মাইনাস ইডিপি ডিপি ড্যাশ ডিএক্স, মানে অ্যাপ্রক্সিমেটলি, এটা কিন্তু এক্স্যাক্টলি নয়, মানে যে হোলগুলো ইনজেক্ট করে এন সাইডে ঢুকছে, ছবিটা তো অনেকটা আগে আছে, যে হোলগুলো ইনজেক্ট করে এন সাইডে ঢুকছে, এন সাইডে ঢুকে তো হোলগুলো মাইনরিটি কেরিয়ার হয়ে যাচ্ছে, তাহলে মাইনরিটি কেরিয়ারের মুভমেন্ট কিন্তু প্রাইমারিলি ডিফিউশন দিয়েই ডেসক্রাইব করা যায়, মেজরিটি কেরিয়ার হচ্ছে প্রাইমারিলি ড্রিফট দিয়ে ডেসক্রাইব করা যায়, আর মাইনরিটি কেরিয়ার গুলো মূলত ডিফিউশনের
ডিফিউশন মেকানিজমে ওরা মুভ করে, সেই জন্য এখানে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করলাম, সেটা হচ্ছে এইটা। যেহেতু হোলগুলো এন সাইডে ঢুকে ওরা মাইনরিটি ক্যারিয়ারের মতন বিহেভ করছে, সেটা এখানে পুট করব। এটা তো থাকবে না, টিপি T2P dash TX2। ঠিক আছে, ক্লিয়ার? এইবার আন্ডার স্টেডি স্টেট ডিপি ড্যাশ ডিটি ইজ 0। স্টেডি স্টেটে হোল কনসেন্ট্রেশন টাইমের সঙ্গে সঙ্গে ভ্যারি করছে না, তাহলে আন্ডার স্টেডি স্টেট শুধুমাত্র স্পেশিয়াল ভ্যারিয়েশনটাই থাকছে। আরেকবার রিমাইন্ড করাই যে এখানে দুটো কন্ট্রিবিউশন আছে, একটা রিকম্বিনেশনের জন্য একটা লস বা রিকম্বিনেশন কারেন্টও বলে অনেকে এটা, আরেকটা হচ্ছে হোলটা এন টাইপে ঢুকে গেছে, মাইনরিটি ক্যারিয়ারের মতন মুভ করছে এন সাইডে। এই পুরো জিনিসটাই হচ্ছে কি ইনজেকশন ফেনোমেনা। ক্যারিয়ার ইনজেক্ট করার ফলে যে এক্সেস যে ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা হলো, তাদের কি হচ্ছে, একটা রিকম্বিনেশন হচ্ছে আর একটা মাইনরিটি ক্যারিয়ারের মতো মুভ করছে এন সাইডের ভেতরে, যেটাকে আমরা আবার ডিফিউশন দিয়ে ডেসক্রাইব করছি। এবার স্টেডি স্টেটে হোল কনসেন্ট্রেশনটা টাইমের সঙ্গে সঙ্গে ফিক্সড হয়ে গেছে, স্পেসের সঙ্গে চেঞ্জ হচ্ছে কিন্তু টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না। সো আন্ডার স্টেডি স্টেট দিস। তাহলে এইবার এই ইকুয়েশন সলভ করে উই উইল গেট পি ড্যাশ। এটা পি ড্যাশের একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? এটাকে একটু সাজিয়ে লিখি। সাজিয়ে লিখলে পাচ্ছি এই, যেখানে এলপি স্কোয়ার একটা নতুন কোয়ান্টিটি ডিফাইন করেছি, উইচ ইজ আ প্রোডাক্ট অফ ডিপি টাউ পি। ডিপি হচ্ছে ডিফিউসিভিটি, টাউ পিটা কি লাইফ টাইম অফ দ্যাট এক্সট্রা হোল। তো এলপি কে বলা হয় ডিফিউশন লেংথ। এটা ডাইমেনশনটা তো লেংথের ডাইমেনশন, সেটা নিজেরা চেক করিস। ইট ইজ ডিফিউশন লেংথ। কতটা ডিফিউশন হচ্ছে আর কতটা লাইফ টাইম, ডিফিউজ করার পাওয়ার multiplied by lifetime of the whole. So it represents a typical length which is diffusion length. কতটা ডিফিউজ করতে পারে সেটার একটা মানে লেংথ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আচ্ছা, এটা জেনারেল সলিউশন। এইটা এবং এই কোএফিসিয়েন্টটা তো 0 হবে, এটা তো বলাই বাহুল্য, কেননা হোল, এটা কি এক্সেস হোল কনসেন্ট্রেশন, সেটা কোনো মতেই এক্স এর সঙ্গে বাড়বে না। এক্সেস হোল কনসেন্ট্রেশন মানে সেটা এক্স এর সঙ্গে সঙ্গে ফলই করবে, এক্সপোনেনশিয়ালি বাড়ার প্রশ্নই নেই। It is this. আচ্ছা, এইবার তাহলে সলিউশন হিসেবে আমরা তো এই পর্যন্ত এলাম।
তাহলে বেসিক্যালি ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে যে পিএন ডায়োড ছিল। প্রথমে আমরা পিপি নট আর পিএন নটের মধ্যে রিলেশন পেলাম। পিপি নটটা পিএন নটের থেকে বড় অবভিয়াসলি। তারপরে আমরা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করলাম, যার ফলে আমরা পিএন পেলাম, কারণ এখন আর ইকুইলিব্রিয়াম নেই। তারপর আমরা এক্সেস ইলেকট্রন বার করলাম, অর্থাৎ কতটা অ্যামাউন্ট ইনজেক্টেড হলো, রাইট? পুরো সময়টাতে আমরা কিন্তু এখানেই দাঁড়িয়ে আছি, এখান দিয়েই ইনজেকশনটা হচ্ছে। ইনজেকশন যখন হয়ে যাচ্ছে, যখন ভেতরে ঢুকে যাচ্ছে, তখন কিন্তু ডিফিউশন মেকানিজম, বিকজ তখন হোলস আর মাইনরিটি ইন এন রিজিয়ন। হ্যাঁ, তো তখন ডিফিউশনটাই ডমিনেট করছে, এবং ডিফিউশনের ইকুয়েশন দিয়ে আমরা পুরো ব্যাপারটাকে রাফলি উই ক্যান ডেসক্রাইব। আচ্ছা, এরপর আমরা এই সলিউশনটা পেয়েছি। এই সলিউশনটা কোন রিজিয়নে ভ্যালিড? এই সলিউশনটা এই রিজিয়নে ভ্যালিড। ডিফিউশন অ্যাপ্লাই করেছি, তার মানে স্ট্রিক্টলি ফর দিস রিজিয়ন। তাহলে দিস রিজিয়ন স্টার্টস ফ্রম হিয়ার, তাহলে দিস পয়েন্ট ইজ এক্স ইকুয়াল টু 0। তো এক্স ইকুয়াল টু 0 পুট করলে পি ড্যাশ ইকুয়াল টু বি পাচ্ছি। কিন্তু এই রিজিয়নের পি ড্যাশটা অ্যাকচুয়ালি কি? এই রিজিয়নের পি ড্যাশটা ইজ নাথিং বাট দিস পি ড্যাশ এনি। Therefore, p dash is equal to p dash any exponential minus x by lp, এবং p dash any টা আবার আমরা আগেই বের করেছি, সেটা হচ্ছে pn নট। লক্ষণীয় যে pn নটটা কিন্তু একটা ইকুইলিব্রিয়াম ভ্যালু, ঠিক আছে? এটা ফিল্ডের সঙ্গে কোনো ডিপেন্ডেন্স নেই। This is some constant which is present in the absence of the field. Exponential minus x by lp, রাইট? সো দেয়ার ইউ গো। এবং এরপরে আমরা ভলিউম কারেন্ট ডেন্সিটি এখান থেকে বার করতে পারবো ইউজিং দ্য ডিফিউশন থিওরি। হয়ে গেছে। তাহলে এইবার আমাদের ভলিউম কারেন্ট ডেন্সিটি জেপি, যেহেতু আমরা পি ড্যাশটা পেয়ে গেছি, তাহলে এইবার ভলিউম কারেন্ট ডেন্সিটি জেপি ডিউ টু ইনজেক্টেড ক্যারিয়ার্স, যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা যে কারেন্টটা পাই সেটা কিন্তু বেসিক্যালি ডিউ টু ইনজেক্টেড ক্যারিয়ার, কারণ ফরওয়ার্ড বায়াস মানেই হচ্ছে ইনজেকশন, ক্যারিয়ার ইনজেক্ট করছে। আচ্ছা, তো সেইটা হচ্ছে আবার যেহেতু মাইনরিটি ক্যারিয়ার এন টাইপের ভেতরে, তাহলে এটাকে আমি ডিফিউশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে মাইনাস ইডিপি টিপি ড্যাশ ডিএক্স লিখতে পারি। মানে এইটা মনে রাখতে হবে, মানে এটা একটু অদ্ভুত লাগছে নিশ্চয়ই শুনতে যে আমি এদিকে ফিল্ড অ্যাপ্লাই করছি, ওদিকে ডিফিউশন ইউজ করছি। আসলে ব্যাপার হচ্ছে ফিল্ডের কাজ কিন্তু শুধুমাত্র ইনজেক্ট করাটাই। এখানে যে একটা বাধা আছে, ফিল্ডের কাজ হচ্ছে ইনজেক্ট করা। ইনজেক্ট করা হয়ে গেলেই কিন্তু ফিল্ডের কাজ শেষ। মানে ফিল্ডের কাজটা হচ্ছে বাধাটাকে কমিয়ে এদেরকে ঢুকিয়ে দেওয়া ভেতরে। মানে ভেতরে ঢোকানোর পরে যে এদের মুভমেন্ট, সেটাতে কিন্তু ফিল্ডের কোনো কন্ট্রিবিউশন নেই। এরপর ভেতরে ঢুকে পড়ার পরেও কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অনুযায়ী মুভ করবে, কিন্তু ফিল্ডের মূল কাজটা হচ্ছে এইখানটাতে, এই যে ব্যারিয়ার, সেটার মধ্যে দিয়ে ইনজেক্ট করে ওকে ঢুকিয়ে দেওয়া। বুঝতে পারলি? তো মাইনাস ইডিপি ডিপি ড্যাশ ডিএক্স। এইবার এখানে যেটা পেয়েছি মাইনাস ই ডিপি পি ড্যাশ এনি, এটা পুরোটাই এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স বাই এল পি multiplied by minus 1 by LP.
এবার পি ড্যাশ এনি, এটা তো আমি আগে থেকে জানতাম, ই ডিপি বাই এলপি, এলপি স্কোয়ার হচ্ছে ডিপি ডিপি টাউ পি। আচ্ছা, ই ডিপি বাই এলপি, পি ড্যাশ এনিটা ছিল পি এন নট এক্সপোনেনশিয়াল ই ভিই বাই কেটি -1, তার সঙ্গে একটা এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। এইবার কি ব্যাপারটা মানে চেনা চেনা লাগছে? তাহলে ভলিউম কারেন্ট ডেন্সিটি ডিউ টু ইনজেক্টেড ক্যারিয়ার্স, তার মানে আন্ডার ফরওয়ার্ড বায়াস, ইডিপি বাই এলপি পি এন নট এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স বাই এলপি, এটা একটা পার্ট আর এইটা একটা পার্ট। এক্স্যাক্টলি দ্য ডায়োড কারেন্ট, এটা তো হোলের জন্য, জাস্ট হোলের জন্য আমি যদি দেখি তাহলে ডায়োড কারেন্ট ডিউ টু দ্য হোল, সেটা কি হবে ভলিউম কারেন্ট ডেন্সিটি মাল্টিপ্লাইড বাই ক্রস সেকশনাল এরিয়া। তাহলে ক্রস সেকশনাল এরিয়া যদি আলফা হয় তাহলে ই ডিপি বাই এলপি পি এন নট তার সঙ্গে এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স বাই এলপি, এইটা এইবার মাল্টিপ্লাইড বাই এক্সপোনেনশিয়াল ই অ্যাপ্লাইড ভোল্টেজ, সেটাকে আমি জাস্ট ভি দিয়েই বলছি, বাই কেটি -1। এবার এই পুরো জিনিসটা ইলেকট্রনের জন্য যখন রিপিট করবো একই ধরনের জিনিস পাবো, শুধু এখানে পি গুলোর জায়গায় মানে পি আর এনটা জাস্ট ইন্টারচেঞ্জ হবে। তারপর হোলের মানে হোলের জন্য যেটা, ইলেকট্রনের জন্য যেটা, দুটোকে অ্যাড করলে টোটাল ডায়োড কারেন্ট। তাহলে দিস ইজ ইয়োর ডায়োড ইকুয়েশন। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই পার্টটা এক্সপোনেনশিয়াল মাইনাস এক্স বাই এলপি। তো ব্যাপার হলো যে এক্স ডিপেন্ডেন্স ডেফিনেটলি আছে, মানে হোল কারেন্ট আর ইলেকট্রনের যে কন্ট্রিবিউশন, এদের এক্স ডিপেন্ডেন্স আছে, ঠিক আছে। ডিফারেন্ট পয়েন্টে হোলের কনসেন্ট্রেশন ডিফারেন্ট, এবার চার্জেরও একটা ব্যাপার আছে, এদিকে পি টাইপ এদিকে এন টাইপ ইত্যাদি, কিন্তু দ্য সাম দ্য টোটাল আইপি প্লাস আইএন, এই যে টোটাল কারেন্টটা, এইটা কিন্তু ফিক্সড। এটা যদিও এটা কমন সেন্স থেকেও বোঝা যায়, মানে কারেন্ট তো একটা সার্কিটে একটাই পার্টিকুলার ভ্যালু থাকবে, সেটা তো আর এক একটা পয়েন্টে কারেন্ট তো আর এক এক রকম হতে পারে না। তাহলে আইপি প্লাস আইএন এই জিনিসটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, সুতরাং আমি এখানে এক্স ইকুয়াল টু 0 পুট করতে পারি। তার মানে এই জিনিসটা আলটিমেটলি থাকবে না, মানে এখানে থাকবে, এখানে আমি রাখছি এটাকে কারণ এটা আইপি, কিন্তু আইএন যখন বার করবি, আইপি আর আইএন যদি অ্যাড করি তখন আমরা এক্স এর জায়গায় 0 বসাতে পারি। তখন এই জিনিসটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডায়োড ইকুয়েশন, যেখানে ওই সামনের পোর্শনটা হচ্ছে একটা কনস্ট্যান্ট which is given by is। তাহলে is will be e dp by lp pn naught plus e dn by ln np naught। এটা হচ্ছে আমার রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এবং এখানেও একটু এটাও ম্যাচ করা, দেখ এটাও মিলে যাচ্ছে যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট তো মাইনরিটি ক্যারিয়ারগুলোর জন্যই হয়, এবং ওটা ডিফিউশন বেসিক্যালি। তো এই যে হোলগুলো পি এন নট, হোল কনসেন্ট্রেশন অ্যাট এন সাইড, তাহলে পি গুলো মানে হোল কনসেন্ট্রেশন অ্যাট এন সাইড মানে ওরা কিন্তু মাইনরিটি, মানে এন সাইডে হোলগুলো মাইনরিটি আর পি সাইডে ইলেকট্রনগুলো মাইনরিটি। তাহলে এটা মানে আইএস এর যে এক্সপ্রেশন সেখানেও এটা কনসিস্টেন্ট হচ্ছে, যেটা হচ্ছে আলটিমেটলি কারেন্ট ক্যারিড বাই মাইনরিটি ক্যারিয়ার্স।
এবং মাইনরিটি ক্যারিয়ার্স they always move by diffusion. Majority carriers they move by drift in a PN junction. ঠিক আছে, আচ্ছা আজকে এতটাই থাক। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি যথেষ্টই একটু আর কি চাপের, তো এটা একটু ভালো করে বুঝে বুঝে পড়ে নিস। এর আগে আমি ক্লাসে যেটা করিয়েছিলাম না, সেটা হচ্ছে শর্টকি জাংশনের জন্য। আমি একটু সিম্পলিফাইড ভার্সন খুঁজছিলাম, কিন্তু এটা আমি একটু ওভারলুক করে গেছি। যে ক্লাসে আমি যেটা করিয়েছিলাম দ্য রিলেশন ওই যে পয়সনস ইকুয়েশন সলভ করে, পয়সনস ইকুয়েশন হোল্ড করে, এদের ক্ষেত্রেও হোল্ড করে, কিন্তু সেটার সলিউশনটা একটু কমপ্লিকেটেড। আর আমি যেটা করিয়েছিলাম ক্লাসে সেইখানে কিন্তু ওটা ছিল মেটাল সেমিকন্ডাক্টর জাংশন, মেটাল সেমিকন্ডাক্টর জাংশন। সেই জন্য ওটা কিন্তু পিএন ডায়োডের জন্য ভ্যালিড নয়, ওই ডিপেন্ডেন্সটা। ওখানে আরো কিছু টার্মস ঢুকবে। তো ডায়োড ইকুয়েশন যেটা তোদের সিলেবাসে আছে সেইটা কিন্তু এটাই। তো এটা একটু ভালো করে পড়িস, বুঝতে পারলি কিনা সেটা বলিস পরের দিন। তো ফার্স্ট সাব ইউনিটটা কমপ্লিট, ফার্স্ট সাব ইউনিটের থেকে বেশি কিছু নেই। তাহলে পরের দিন ওই ট্রানজিস্টর, এটা তো পিএন ডায়োড, পিএন ডায়োডের পরে হ্যাঁ এর পরের দিন আমি ট্রানজিস্টর রিভাইজ করাবো, ট্রানজিস্টরের অঙ্ক করাবো। ওকে, আজকে এতটাই থাক। ঠিক আছে ম্যাম।